আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থেকে মাত্র ১৭ দিনের মধ্যেই তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসানোর বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয়। দেশের রাজনীতি বুঝুক বা না বুঝুক, একটি শিশু এখন বোঝে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশকে ইউনূস মুক্ত করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কতটা শক্তিশালী হাত ছিল। একসময় তারেক রহমানের পক্ষে বিপুল ও প্রশ্নাতীত সমর্থন নিয়ে কাজ করা ইউটিউবাররা পর্যন্ত এখন জোরে সোরে কেন ভারত যুক্তরাষ্ট্র মিলে কিভাবে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে সেসব নিয়ে খুল্লাম খুল্লা আলোচনা করছেন। এমনকি কথিত নিরপেক্ষ বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমানকে ক্ষমতায় না বসালে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটত, জঙ্গিবাদের দখলে চলে যেত দেশটি। হয়তো কথা সত্য, কিন্তু আমাদের এই সত্যটাও বুঝতে হবে যে তারেক রহমান তথা বিএনপি ও ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে তিনটি পক্ষ আসলে কি ধরনের চুক্তি হয়েছিল, যে চুক্তির ফলে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। সেই চুক্তির ফলে তারেক রহমানকে কি কি তুলে দিতে হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের হাতে, এর পরিণতি বা আসলে কি। এই আলোচনার পাশাপাশি আমাদের এটাও বোঝা দরকার যে ক্ষমতা পেয়েই তারেক রহমান আসলে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু নিষ্ঠাবান আছেন। আসুন সে আলোচনাটা করে দেখা যাক। আপনাদের মনে থাকবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, সেই বাণিজ্য চুক্তিটি সব সময় বলা হচ্ছে যে বিএনপি এবং জামায়াত উভয়ের সমর্থনে হয়েছে। সুতরাং আমেরিকাকে যা দেওয়ার তারেক রহমান দিয়ে ফেলেছেন, রইল বাকি কে? ভারত। প্রতিবেশী ভারতের ডিপ স্টেট, থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশ বিষয়ক বিশ্লেষকরা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং ইউনূসের অবৈধ শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের যে ভয়াবহতা, তা থেকে মুক্তি পেতে তারেক রহমানকে ক্ষমতায় ফেরানোর নীতিতে হ্যাঁ বলেছিলেন, মূলত সেই পুরনো সব ডিম এক ঝুড়িতে না রাখার চিন্তা ভাবনা থেকে। তারা সকলে মিলে নিশ্ছিদ্র ছক কষে বিএনপির ঝুড়িতে ডিম সরিয়েছিল বলে তারাই এখন বলছে। কিন্তু হায়, বিএনপির ঝুড়িতে সরানো সব ডিম নাকি ভেঙে গেছে, এ কথাও এখন তারাই বলছে। কিভাবে ভাঙলো সে কথায় আসছি। তার আগে বলে নেওয়া যাক এই ঝুড়িতে ডিম রাখার ব্যাপারটি আসলে কি। ভারতের নেইবারহুড পলিসি বা প্রতিবেশী নীতিতে একাধিক ঝুড়িতে ডিম রাখা কৌশলটি এসেছিল ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর। তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র পরামর্শ দিয়েছিলেন যে সব ডিম এক ঝুড়িতে না রেখে ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখা উচিত। সেই থেকে দল নির্বিশেষে বাংলাদেশের সব প্রভাবশালী গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখার নীতি ভারতের। ৫ আগস্টের পর ভারতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল প্রায় ৭-৮ মাস। কোন ৫ আগস্ট? আপনারা বুঝতেই পারছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতা দখল করে ডক্টর ইউনূসের সরকার একটি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে দখল করেছিল এবং তারপর সেভেন সিস্টারকে ভেঙে ফেলা, সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়া, ভারতকে আক্রমণ করা, ভারতীয় দূতাবাসে আক্রমণ করা, হাদি হত্যাকাণ্ডের জন্য ভারতকে দায়ী করা, অনেক কিছু ঘটে গেছে। সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই ৭-৮ মাস ধরে কি কি হয়েছে তা আমরা জানি। ভারত সম্পর্ক ঠিক করতে অপেক্ষা করছিল, কারণ তারা জানতো তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন হয়তো সহজে করা যাচ্ছে না বা হচ্ছে না। অথচ বাংলাদেশের স্থিতিশীল একটি সরকার দরকার ছিল ভারতের স্বার্থেই। কারণ শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে শত শত কোটি ডলারের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছিল, সেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। সবচাইতে বড় কথা, বাংলাদেশের কারণে সৃষ্ট ভারত বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, তখন যে অস্বাভাবিক হারে বেড়ে যায়, ইউনূসের শাসনামল তা ভালোভাবে প্রমাণ করেছে। এছাড়া আগরতলা আখাউড়া রেল সংযোগ সহ বহু প্রকল্পের কাজ থমকে গিয়েছিল। আন্তঃসীমান্ত বাণিজ্য পর্যটনে ভাটার টান পড়েছিল।
এই পরিস্থিতিতে তারেক রহমানের দিকে ঝুঁকে পড়ে ভারত। বেগম খালেদা জিয়ার মারাত্মক অসুস্থতার সময় বিএনপির নেতারা ভারতের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ছুটে যান লন্ডনে। 2024 সালের নভেম্বরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক হয়। নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারত আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে চাপ দিয়ে ব্যর্থই হয় বলতে পারেন। তখনই ভারত বুঝতে পারে যে জামায়াতকে ক্ষমতায় বসানোর ইচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এরপরই ভারত সরাসরি তারেকের সাথে ডিল করে। ভারতের একাধিক গোয়েন্দা টিম বাংলাদেশ সফর করে মাঠ পর্যায়ে ভূমিকা রাখে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষকৃত্য অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন তারেক রহমানের হাতে। তারপরে শুরু হয় ন্যারেটিভ বিল্ডিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। প্রায় সকল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে বিএনপির পক্ষে প্ল্যান্টিং প্রোপাগান্ডা প্রচারিত হয়। গোয়েন্দা সংস্থা হুইসপারিং ক্যাম্পেইন চালায় এবং সাথে থাকে বেসুমার টাকার যোগান। সর্বস্তরে টাকা ছড়িয়ে নির্বাচনকে বিএনপির বাক্সে এনে ফেলা হয়। ভারতের পক্ষ থেকে শর্তগুলো ছিল খুবই স্পষ্ট। প্রথমত, মিথ্যা মামলায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে জেলে পোড়া হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, অবৈধ ইউনূসের আইসিটি শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে যে ফাঁসির আদেশ দিয়েছে তা বাতিল করতে হবে। তৃতীয়ত, পলিটিক্যাল ইনক্লুসিভনেস অর্থাৎ সকল দলকে রাজনীতি করার সমান অধিকার দিতে হবে। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেভেন সিস্টার্স বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়া এবং চিকেন স্নেক নিয়ে উত্তেজনা থামানোর শর্ত ছিল, যেখানে ইউনূস সরকার চীনের হাতে এই তিস্তা প্রকল্পের নামে চিকেন নেককে অস্থিতিশীল করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেছিল। শর্ত মানার লক্ষণ হিসেবে তারেক রহমান আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করেছিলেন। এমনকি বলছিলেন তিনি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চান না এবং ভোটে জিতলে আওয়ামী লীগকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিং এ একটি নিখুঁত চাল। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত থেকে ভারতের একটি কৌশলগত বার্তা দিয়েছিল। কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের যেসব ইন্টেলেকচুয়াল রাত দিন শেখ হাসিনাকে নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিতেন, তারা রাতারাতি তারেক রহমানকে বিচক্ষণ বিশ্বনেতা ভেবে বসছিলেন। তাদের এই অতি উৎসাহ দেখে অনেক আগেই আমিও সতর্ক করেছিলাম যে এই ধারণা ভুল এবং 6 মাস নয় 1 মাসেই ভারতের মোহভঙ্গ হবে। এই তো দুদিন আগেই বিএনপি সরকারের 1 মাস পূর্তি হওয়ার পরপরই সেই মোহভঙ্গ আসলে ঘটে গেছে। যারা লীগের কয়েকজন লো প্রোফাইল নেতার জামিন দেখিয়ে নিজেদের কথা ফলেছে ভেবেছিলেন, তারাই এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আক্ষেপ করে বলছেন যে বিএনপি কথা রাখেনি। তারা উষ্মা জানিয়েছেন যে বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি, বন্দীদের জামিন দেয়নি, সংখ্যালঘু নির্যাতন এখনো চলছে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। 24 ফেব্রুয়ারি 2026 তারিখে রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান যে ফরমান জারি করেছিলেন তা ভারতের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী জামিন পেলেও ফের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিখোঁজ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এদেরকেই যেখানে নেই ধরে নেওয়া হচ্ছে, সেখানে অন্যান্য লীগ নেতাকে সরকার মুক্তি দেবে না, সেটা এখন বেশ পরিষ্কার হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে। 16 মার্চ হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারেক রহমান এখনো মব বন্ধ করতে পারেনি। একই উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে যখন বিএনপি ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে। ফেব্রুয়ারির 3য় সপ্তাহেই বিএনপি 2013 সালের এক্সট্রাডিশন ট্রিটি মনে করিয়ে দিয়ে শেখ হাসিনার মামলার নথি যোগ করে কড়া ভাষায় একটি নোট পাঠিয়ে তাকে ফেরত চেয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দিয়েছেন। এমনকি ভারতকে আলটিমেটাম দিয়ে নির্দিষ্ট সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তথাকথিত নির্বাচিত সরকারের এই দাবি কূটনৈতিকভাবে হয়তো ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। ভারত বলেছে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে জানানো হবে, কিন্তু বাস্তবতা হলো ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে সেটা পার্শ্ববর্তী দেশগুলো সহ অন্যান্য দেশের কাছে বা দলের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে।
দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুর সাথে বেইমানি করা হবে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে আশেপাশের কাউকে গোনায় ধরার প্রয়োজন মনে করবে না, এটাই ছিল আমার মতো অনেক বিশ্লেষকের মতামত। কারণ 2001 থেকে 2006 ভারত বিরোধী সকল তৎপরতার মূল কেন্দ্র হয়ে উঠেছিল বাংলাদেশ। অস্ত্র, অর্থ সরবরাহ করে ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার নীতি নিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার। 10 ট্রাক অস্ত্র মামলার আসামিকে খালাস দিয়ে 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামিকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করার ফল ভারত ভোগ করবে না, তা কি হয়? হয় না। কেন হবে বলুন তো? ভারত ভেবেছিল হবে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন তো হলোই না, ইনক্লুসিভ পরিবেশও হচ্ছে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না, শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে না, সেটা নিশ্চিত। ভারতকে দেওয়া বিএনপির কোনো শর্ত আসলে পালিত হচ্ছে না। যে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না বলে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, সেই বিএনপি নিজেরাই জামায়াতের জেরক্স কপি হয়ে উঠেছে। হয়তো জামায়াতের 10 জন মন্ত্রী নেওয়ার দাবিও বিএনপি মেনে নেবে এর মধ্যে। তার মানে ভারতের আশঙ্কা তো দূর হলোই না, বরং নতুন আশঙ্কার ফ্রন্ট খুলে যাচ্ছে। এমত অবস্থায় পাইপলাইনে ডিজেল আসছে, অচিরেই ভিসা ওপেন হচ্ছে, এসব হয়তো কথার কথা থেকে যাবে। আপাতত বিদ্যুৎ এবং খাদ্যপণ্য বন্ধ না হলেও অন্যান্য বন্ধ হওয়া সুবিধাগুলো খোলা হচ্ছে না। ভারতের সাউথ ব্লক এসব নিয়ে বেশ গলদঘর্ম। তারা ঘটনাগুলোর ইনস অ্যান্ড আউট সংশোধন করার চেষ্টা করছে। ভারতের পোড় খাওয়া পররাষ্ট্রনীতির কূটনীতিকরা তাদের প্রতিপক্ষের সাথে গত 1 মাসে যেমন খুব আনন্দ নিয়ে কাজ করছিলেন, সেখানে এখন হঠাৎই পজ বা একটা বিরতি চলছে। তারা চাণক্য চালে ভুল করে এখন বুঝতে পারছেন যে হাই ভোল্টেজ এনিমিকে ঘায়েল করতে মাইল্ড এনিমিকে নির্বাচিত করা ঠিক হয়নি। কারণ উপযুক্ত পরিবেশ পেয়ে মাইল্ড এনিমি হাই ভোল্টেজ শত্রু হয়ে উঠেছে। ভারতের ক্যালকুলেটেড রিস্ক ব্যাকফায়ার করেছে। তাদের যে প্রত্যাশার বেলুন ছিল তা ফুটো হয়ে গেছে। আর সে কারণেই কিনা জানি না ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটু কোড়কে দিয়েছেন বলে আলোচনা শোনা যাচ্ছে। পরের কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। আপাতত ভারতের আশাভঙ্গের বিষয়টিতেই আলোচনা সীমাবদ্ধ রাখছি। ভালো থাকবেন সবাই।